সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করছি। ইতোমধ্যেই তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ, এই অধ্যায়টি শেষ করেছ। আজকের লেকচারের মধ্য দিয়ে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়টি শুরু করব। ঠিক আছে? তো ভেক্টর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। সাধারণত ভেক্টর এই অধ্যায় থেকে সে যে পরীক্ষা হোক সেখানে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন থাকেই থাকে। ঠিক আছে? সেটা আমাদের কলেজের পরীক্ষা হোক, যে কোনো জায়গায় পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষাতে এই ভেক্টর অংশ থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে? আর আরও একটা বিষয় হচ্ছে ভেক্টর পদার্থবিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না বুঝলে, না পারলে পদার্থবিজ্ঞানের অনেক পড়ালেখা আমাদের গ্যাপ থেকে যায়। এবং শুধু পদার্থবিজ্ঞানের জন্য না, ভেক্টর চ্যাপ্টারটি রয়েছে ম্যাথমেটিক্সেও। অর্থাৎ পদার্থবিজ্ঞানের ভেক্টর চ্যাপ্টারটা যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, তোমাদের ম্যাথের ভেক্টর চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য ভেক্টরের ক্লাসগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে করবে, যেন এই অধ্যায়ের প্রতিটা অংশই তোমাদের নখদর্পণে থাকে এবং ভেক্টরের যেখান থেকেই প্রশ্ন সেট করা হোক না কেন, তোমরা যেন সেটা উত্তর করতে পারো। ঠিক আছে? তাহলে এখন দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ শুরুর দিকের ক্লাসগুলো একটু থিওরিটিক্যাল হয়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে স্কেলার রাশি ও ভেক্টর রাশি নিয়ে। তারপরে আমরা আলোচনা করব ভেক্টর রাশির ধর্ম নিয়ে। তারপরে আমরা আলোচনা করব ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব সেই বিষয়টি নিয়ে, এবং বিশেষ কিছু ভেক্টর, প্রায় 17 রকমের ভেক্টর আছে। সেই 17 রকমের ভেক্টর, অর্থাৎ বিশেষ ভেক্টর, এগুলো হচ্ছে বিশেষ ভেক্টর। সেই 17 রকমের বিশেষ ভেক্টর নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে এই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের এই আলোচ্য বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের প্রথম টপিক স্কেলার রাশি ও ভেক্টর রাশি। তাহলে এর আগে জানতে হবে রাশি জিনিসটা কি। এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় ভৌত রাশি। ঠিক আছে? এই ভৌত রাশি দুই প্রকার। এক হচ্ছে স্কেলার রাশি, বা যার আরেকটি নাম হচ্ছে অদিক রাশি, এবং আরেকটি হলো ভেক্টর রাশি, যার নাম দিক রাশি, বা আরও একটি নাম আছে, সেটি হচ্ছে সদিক রাশি। ঠিক আছে? তাহলে এখন স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশি শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, বা যে সকল রাশিকে মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, সেই সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে? তাহলে স্কেলার রাশি কোনগুলো? যেমন দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ ইত্যাদি হলো স্কেলার রাশি। দেখো, তোমরা যদি তাপমাত্রার কথা ধরো, আমরা কি তাপমাত্রা নির্দেশ করার সময় বা তাপমাত্রা নির্ণয় করার সময় আমরা কি দিক নির্দেশ করি, দিকের কথা বলি না? তাহলে তাপমাত্রা একটা স্কেলার রাশি, অর্থাৎ সেখানে শুধুমাত্র আমরা মান পাই। যেমন ধরো যে তাপমাত্রা হতে পারে কত, আমরা জানি কেলভিন স্কেলের ক্ষেত্রে 273 কেলভিন থেকে শুরু। তাহলে এটা হতে পারে কত? 283, 285, 300 কেলভিন। সেখানে দেখো এই মানের ক্ষেত্রে কোনো দিক নেই, তাহলে তাপমাত্রা একটা স্কেলার রাশি। এবং
কাজের ক্ষেত্রেও আমরা দেখতে পাই এটা একটা স্কেলার রাশি। এখানে এটা বেশি ভালো করে মনে রাখবা, কাজ এবং বৈদ্যুতিক বিভব এগুলো পরীক্ষায় আসে, এগুলো এই উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখবা, কারণ এই উদাহরণগুলো এমসিকিউতে আসে। আর সাধারণত এই দুইটা বৈদ্যুতিক বিভব এবং কাজ এই দুটো নিয়ে আমরা বেশিরভাগ সময় কনফিউজড হয়ে যাই, কারণ কাজ দুটি ভেক্টর রাশির ডট গুণন বা স্কেলার গুণন। তা দুটি ভেক্টর রাশির ডট গুণন বা স্কেলার গুণন হলে সেখানে জিনিসটা স্কেলার হয়ে যায়, যেই বিষয়গুলো আমরা সামনে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। এবং বৈদ্যুতিক বিভব এখানেও আমরা দেখতে পাই কোনো দিক নির্দেশের প্রয়োজন পড়ে না, এই জন্য বৈদ্যুতিক বিভব স্কেলার রাশি। তো এই দুটো ভালো করে দাগিয়ে রাখো, সবই মনে রাখবা, আরও অন্যান্য বই থেকে আরও অন্যান্য উদাহরণগুলো মনে রাখবা, তবে এই দুটো একটু ভালো করে মনে রাখবা, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে। এবার ভেক্টর রাশি বা দিক রাশি বা সদিক রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান ও দিক উভয়ই আছে, বা বলা যায় যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন, সেই সকল রাশিকে বলা হয় ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে ভেক্টর রাশির উদাহরণগুলো আমরা পেয়ে যাই সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন ইত্যাদি। এখানে ওজনের কথা একটু ভালো করে খেয়াল রাখবে। ওজন ভেক্টর রাশি, কারণ কি? ওজন তথা এর দিক কোন দিকে? এটা অভিকর্ষ ত্বরণের দিকে। অভিকর্ষ ত্বরণ কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। সাধারণত পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষ ত্বরণ এর দিক হয়, ঠিক আছে। এবং সেই দিক অনুযায়ী আমরা ওজনের দিক পেয়ে যাব, ওকে। তো এই আমাদের স্কেলার রাশি, এই আমাদের ভেক্টর রাশি। এই উদাহরণগুলো আরও উদাহরণ, ভেক্টরের আরও উদাহরণ হতে পারে। আমরা যখন বিভিন্ন টপিক পড়ব, এই বিভিন্ন টপিকগুলো যখন আমরা আলাদা আলাদাভাবে পড়ব, তখন আবারও আলোচনা করা হবে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। আমরা সেই বিষয়গুলো মাথায় রাখব, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব আমাদের আজকের দ্বিতীয় টপিকে, যে টপিকটা ভেক্টর রাশির ধর্ম। আমরা একটু আগে শিখলাম ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি। এখন যেহেতু আমাদের এই চ্যাপ্টারের নাম ভেক্টর, তাহলে আসলে আলোচনাই করব আমরা ভেক্টর নিয়ে, ভেক্টর রাশি নিয়ে। তাহলে সেই ফার্স্টে আমরা শিখবো আসলে ভেক্টর রাশিগুলোর ধর্ম কি কি। দেখো, 1 নম্বরে রয়েছে ভেক্টর রাশির মান ও অভিমুখ আছে, অভিমুখ তথা দিক আছে, যেটা আমরা ডেফিনেশন থেকেই জানলাম। 2 নম্বরে দেখো, 2 বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। এক্ষেত্রে মনে রাখবা, সমজাতীয় দুইটি ভেক্টর না হলে তাকে আমরা যোগ করতে পারি না, ঠিক আছে। 3 নম্বরে দেখো, 2 বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর দুটির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। অর্থাৎ সাপোজ দুইটা ভেক্টর, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, সেই দুটি ভেক্টর দ্বারা তুমি যে ফলাফল ভেক্টর সেটা পাইলা সি ভেক্টর। তাহলে সি ভেক্টর ইকুয়াল টু কী হবে? সি ভেক্টর ইকুয়াল টু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে কি প্রথমোক্ত দুটির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান হলো, ঠিক আছে। আচ্ছা, এরপর 4 নম্বরে আসো, দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হয়। আচ্ছা, এখন তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, বলতে পারো যে স্যার ভেক্টর গুণফল কি, স্যার স্কেলার গুণফল কি। আসলে যেহেতু এই ধর্ম দ্বারা এখানে আসলে যে জিনিসটা বলা হয়েছে, যে পুরো ভেক্টর চ্যাপ্টারে আসলে আমরা এই জিনিসগুলো আলোচনা করব, এই জিনিসগুলোই আমরা ধাপে ধাপে আলোচনা করব, ঠিক আছে। ভেক্টর গুণন কি তার বিস্তারিত আসবে, স্কেলার গুণন কি তারও বিস্তারিত আসবে। এরপরে এখানে যা যা পাচ্ছ, সংযোজন সূত্র, বন্টন সূত্র, উপাংশ, বিভক্ত, সবই আমাদের ধাপে ধাপে আসবে। পুরো চ্যাপ্টারটাই আসলে এগুলো নিয়ে। কিন্তু আমরা যেহেতু এটা ধর্ম বলেছি, অর্থাৎ কী কী ধর্ম দেখায় সেই ধর্মগুলো আগে শিখছি, তারপর সেই ধর্মগুলোকে নিয়েই আমরা আসলে স্টাডি করব। বুঝতে পারছো? এটাই আমাদের পুরো ভেক্টরের স্টাডি হবে, ওকে।
তো দেখো 4 নম্বর ধর্মটা কি, দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হয়। 5 নম্বরে আমরা পেয়ে যাচ্ছি দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হয়। ঠিক আছে, তো 6 নম্বরে আমরা দেখছি কোনো ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা, কোনো ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। ওকে, 7 নম্বরে আমরা পেয়ে যাচ্ছি ভেক্টর রাশির যোগ সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। ঠিক আছে, ভেক্টর রাশির যোগ সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। ওকে, এবং 8 নম্বরে আমরা পেয়ে যাচ্ছি ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। তাহলে আমরা ভেক্টর রাশির মোটামুটি কি কি ধর্ম রয়েছে সেগুলো আমরা শিখে ফেললাম, এবং পুরো ভেক্টর চ্যাপ্টারে আসলে এই যে ধর্মগুলো, সেই ধর্মগুলো নিয়েই ধাপে ধাপে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব আমাদের আজকের পরবর্তী টপিকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী টপিকে। এই টপিকের নাম ভেক্টর রাশির প্রকাশ। অর্থাৎ আমরা একটা জিনিস বা একটা কোনো কিছু দেখলে, কোনো চিহ্ন দেখলে কীভাবে বুঝবো যে এটা ভেক্টর নাকি এটা স্কেলার? অর্থাৎ তার জন্য অবশ্যই আলাদা কিছু রয়েছে, নিশ্চয়ই আলাদা কিছু রয়েছে যেটা আমরা দেখলে, সহজে দেখলেই বুঝবো এটা একটা ভেক্টর রাশি। তাহলে কি দেখলে বুঝবো এটা একটা ভেক্টর রাশি? তাহলে চিহ্ন দ্বারা ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে অক্ষর দ্বারা, দুই সরল রেখা দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আলোচনা করব অক্ষর দ্বারা। অক্ষর দ্বারা, অক্ষর দ্বারা এটাকে আবার 4 ভাগে প্রকাশ করা যায়। যেমন এক, কোনো একটি ওয়ার্ড, ইংলিশ ক্যাপিটাল ওয়ার্ড, সাপোজ ধরো এ, এই এটা যে একটা ভেক্টর আমরা কীভাবে বুঝবো? যদি এ এর উপরে আমরা যদি একটা তীর চিহ্ন নির্দেশ করে দেই, তাহলে এটাকে আমরা বলবো এটি একটি ভেক্টর রাশি। ঠিক আছে, অর্থাৎ কোনো অক্ষরের ওপর তীর চিহ্ন দ্বারা আমরা সেটিকে ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। ওকে, 2 নম্বরে রয়েছে, আমরা ধরো একটা অক্ষর এ অক্ষর, সেই এ অক্ষরের উপরে যদি আমরা একটা এরকম বার চিহ্ন দিই, তীর চিহ্ন না, জাস্ট একটা বার চিহ্ন দেই বা রেখা চিহ্ন দেই, তাহলে কোনো অক্ষরের উপরে এরকম একটা রেখা চিহ্ন দ্বারাও আমরা ভেক্টর রাশিকে চিহ্নিত করতে পারি বা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে 3 নম্বরে আমরা কি পাই? কোনো একটা ওয়ার্ডের নিচে সরল রেখার দ্বারা, কোনো অক্ষরের নিচে রেখা চিহ্ন দ্বারাও আমরা সাধারণত ভেক্টরকে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, এবং 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে কোনো একটা অক্ষরকে যদি আমরা এরকম বোল্ড করে দেই, বোল্ড করে দিলেও সেটা হচ্ছে কি বোঝাবে? এরকম বোল্ড করে দিলেও সেই রেখাটা, সেই জিনিসটাকে বোঝাবে হচ্ছে ভেক্টর। কিন্তু একটু খেয়াল করো, আমরা যদি বোল্ড করে লিখতে যাই পরীক্ষার খাতায়, আমরা যদি এরকম বোল্ড করে লিখতে যাই, তাহলে আমরা সারাদিন বোল্ড করতে করতেই আমাদের পরীক্ষার টাইম পার হয়ে যাবে, আমাদের আর অন্য বিষয় করা হবে না, তাই না? আমরা যতবার ভেক্টর করব ততবার বোল্ড করব, তাহলে একটু চিন্তা করে দেখো যে আমাদের কত সময় লেগে যাবে। তার মানে এটাও আমরা সাধারণত ব্যবহারিকভাবে প্রয়োগ করি না। ঠিক আছে, আচ্ছা, এবার এর ক্ষেত্রে আসো, এর নিচে রেখা চিহ্ন দ্বারাও সাধারণত আমরা এটা প্রকাশ করি না, প্রকাশ করা যায় কিন্তু আমরা ব্যবহারিকভাবে সাধারণত এটাও ব্যবহার করি না। কেন করি না? কারণ এটা দ্বারা অনেক সময় শূন্য স্থান বোঝাতে পারে, তাই আমরা এটাও ব্যবহার করি না। তাই ব্যবহার করলে কি ভুল? না, ভুল না, কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না। আবার এটা অনেকটা বার চিহ্ন বা গড় করার সময় গড় হিসেবে বা এভারেজ চিহ্ন হিসেবে আমরা এরকম বার দেই, তাহলে এটা সেরকম বার চিহ্ন বলে মনে হচ্ছে যে গড় করা হয়েছে, কোনো কিছুর গড় করা হয়েছে। অর্থাৎ এটা দ্বারা শুধুমাত্র ভেক্টরকে প্রকাশ করছে না, এটা দ্বারা গড়কেও বোঝায়।
তাই এই কারণে আমরা 2 নম্বরের এই যে প্রকাশ এই পদ্ধতিতে চিহ্নিতকরণ এটাও আমরা ব্যবহার করি না। ভুল তা বলছি না, কিন্তু আমরা বারবার বলছি ব্যবহার করি না। তাহলে আমরা কোনটা ব্যবহার করি? হ্যাঁ, আমরা এই 1 নম্বর পদ্ধতিটা ব্যবহার করি, অর্থাৎ কোনো অক্ষরের ওপরে এরকম একটা তীর চিহ্ন দ্বারা আমরা সাধারণত ভেক্টর রাশি চিহ্নিত করি এবং এই জিনিসটাই আমরা ব্যবহার করি। খুব সহজেই আমরা এটা ব্যবহার করতে পারি। তাই আমাদের পরবর্তীতে যত আমরা ভেক্টরকে প্রকাশ করব দেখবার সব ক্ষেত্রেই এরকম আমরা কোনো একটি অক্ষরের উপরে তীর চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, কোনো একটি অক্ষরের উপরে আমরা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এর যদি আমরা মান বের করতে চাই, এর মান কত হবে? মান হবে হচ্ছে এ ভেক্টর মডুলাস, অর্থাৎ মডুলাস বলতে আমরা তখন তার মানটাকে বুঝি, বা শুধু এ মান। তাহলে এর মান আমরা কিভাবে লিখব? এ বার মডুলাস, বা এর মানটুকু আমরা কিভাবে লিখব? এটা হচ্ছে এ মডুলাস নিচে সরলরেখা চিহ্ন, আর এর মানটা আমরা লিখব হচ্ছে এর মান শুধু এই রূপে। ওকে, এগুলো ভেক্টর আর এগুলো তার মান প্রকাশ করার ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তাহলে এই গেল অক্ষর দ্বারা। ঠিক আছে, এটা গেল আমাদের অক্ষর দ্বারা। তাহলে আমরা এখানে একটু দেখে ফেলি সরলরেখা দ্বারা কীভাবে প্রকাশ করে। অর্থাৎ কোনো একটি সরলরেখা, এই সরলরেখা, এই সরলরেখাকে তুমি সূচিত করলা ও পি দ্বারা, এর দিক দিলা এদিকে, তীর চিহ্ন যেদিকে এর দিকও সেদিকে। তাহলে দিক চিহ্নের সাথে সাথে এর তো একটা মান আছে এবং এখানে একটা এই যে তীর চিহ্ন দেওয়ার সাথে সাথে এটা একটা দিক হয়ে গেল। সাপোজ ধরলাম এটা একটা ভেক্টর ওপি, এটা একটা ভেক্টর, সেটা হচ্ছে এ ভেক্টর। তাহলে আমরা এই যে ওপি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, এইভাবে সাধারণত আমরা সরলরেখা দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি ভেক্টর রাশির প্রকাশ। আর ভেক্টর রাশির প্রকাশ থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো এই 1 নম্বর এটা, অর্থাৎ পরবর্তীতে আমরা যত ভেক্টর লিখব সবগুলোতে কিন্তু এরকম কোনো একটি অক্ষরের উপর, যে কোনো অক্ষর, যে কোনো ইংলিশ ওয়ার্ডের উপরে আমরা তীর চিহ্ন দ্বারা আমরা সেই ভেক্টর রাশিকে চিহ্নিত করব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব আজকের শেষ টপিক নিয়ে, অর্থাৎ বিশেষ ভেক্টর সমূহ নিয়ে। অর্থাৎ এখানে আমরা প্রায় 16 থেকে 17টা বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে আইডিয়া পাব। আমাদের আলোচনার শুরুতেই রয়েছে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, যার ইংলিশ নাম জিরো ভেক্টর অর নাল ভেক্টর। অনেক সময় এই NULL নাল, এটা অনেক সময় বাংলাও লেখা থাকতে পারে নাল, দন্তের নয়কার ল, নাল ভেক্টর। নাল ভেক্টর কাকে বলে? তাহলে এর ডেফিনেশন হলো যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর। ওকে, অর্থাৎ যে ভেক্টরের কোনো মান নেই সেই ভেক্টরটি আসলে আমাদের নাল ভেক্টর। মনে রাখবে নাল ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই বিন্দু। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন জাগে আদি বিন্দু এবং শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু কি? একটা ভেক্টর সরলরেখা দ্বারা একটু আগে আমরা প্রকাশ করে আসছি, এভাবে প্রকাশ করে। তাহলে এই ভেক্টর এক জায়গা থেকে শুরু হয় এবং এক জায়গায় গিয়ে শেষ হয়। হ্যাঁ, এবং এর দিক চিহ্নটা সাধারণত শেষেই থাকে, কোন দিকে যাবে এটা সাধারণত আমরা লাস্টেই দিই। তাহলে এখানে এই যে শুরু, যে বিন্দু থেকে শুরু হলো এটাকে বলা হয় আদি বিন্দু, আদি বিন্দু বা পাদ বিন্দু। ঠিক আছে, আর এটাকে বলা হয় শেষ বিন্দু, শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু। ঠিক আছে, তাহলে একটা ভেক্টরকে যখন আমরা সরলরেখা দ্বারা প্রকাশ করি তাহলে তার দুইটা বিন্দু থাকে, একটা হচ্ছে আদি বিন্দু বা পাদবিন্দু এবং আরেকটা হচ্ছে শেষ বিন্দু। ওকে, আচ্ছা, এখন শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টরের ক্ষেত্রে কি হয়? শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বা জিরো বা নাল ভেক্টরের ক্ষেত্রে যে বিষয়টা হয়, আদি বিন্দু এবং পাদবিন্দু একই বিন্দু হয় এবং সাধারণত শূন্য ভেক্টরের কোনো দিক থাকে না। ঠিক আছে, সেটা কিভাবে হয়, সেটা কিভাবে সম্ভব?
সাপোজ ধরো একই বিন্দু থেকে সমান বলে এদিকে টানছো, একই বিন্দু থেকে সমান বলে এদিকে টানছো, এটাও এফ ভেক্টর, এটাও এফ ভেক্টর। ওকে, তাহলে এটার দিক যেহেতু এটার দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এটার দিকটা হয়ে যাবে কি নেগেটিভ। ওকে, তাহলে দেখো যখন দুইটা সমান বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল অবস্থায় রয়েছে তখন এই ক্ষেত্রে এটা কি কোনো দিকে যাবে? কোনো দিকে যাবে না, এ তখন স্থির অবস্থায় থাকবে, কোনো দিকেই যাবে না। অর্থাৎ এই যে এফ ভেক্টর, ওকে, এফ ভেক্টর প্লাস এই যে মাইনাস এফ ভেক্টর ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম? এই যে জিরো ভেক্টর বা জিরো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিরো ভেক্টর। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে, জিরো ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু এবং প্রান্তবিন্দু বা শেষ বিন্দু একই বিন্দু হয়, জিরো ভেক্টরের কোনো দিক থাকে না, এবং যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় জিরো ভেক্টর বা নাল ভেক্টর। আমাদের পরবর্তী ভেক্টরটির নাম হলো একক ভেক্টর, যার ইংলিশ নাম হচ্ছে ইউনিট ভেক্টর। এটা ফিজিক্সের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর ডেফিনেশনটা কি? এর ডেফিনেশনটা হচ্ছে যে ভেক্টরের মান এক একক সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, আমি আবার বলছি, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে একক ভেক্টর আমরা কিভাবে পাবো? কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে প্রথমোক্ত ভেক্টরের দিকে আমরা একটি একক ভেক্টর পেয়ে যাব। ঠিক আছে, এবং একক ভেক্টরকে আমরা আবার কীভাবে প্রকাশ করি? একক ভেক্টরকে সাধারণত হ্যাট, সাপোজ যদি এটা এ একটা ভেক্টর হয়, একক ভেক্টর হয়, তাহলে এ হ্যাট, এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে হ্যাট টুপি, বা অনেকে ক্যাপও বলে থাকে, তাহলে এই চিহ্নটাকে বলা হয় হ্যাট বা ক্যাপ, বা অনেকে বাংলায় টুপিও বলে থাকে। ঠিক আছে, সবই শুদ্ধ, তবে হ্যাট কথাটাই বেশি প্রচলিত। ওকে, তাহলে একক ভেক্টরকে আমরা সাধারণত তার মাথায় এরকম একটা চিহ্ন দেই, যেটাকে আমরা বলি হচ্ছে হ্যাট বা ক্যাপ। সাপোজ ধরো এ যদি একটা একক ভেক্টর হিসেবে চিন্তা করি, তাহলে এটাকে আমরা প্রকাশ করব এ হ্যাট, এই যে এর মাথার উপরে এ চিহ্ন দিয়ে তার মাথার উপরে বিশেষ এই চিহ্নটি বসিয়ে দিব, যেটাকে আমরা বলবো এ হ্যাট। এই বিশেষ চিহ্নটির নাম হ্যাট বা ক্যাপ বা টুপি। ঠিক আছে, এখন আমরা একক ভেক্টর কিভাবে পাবো? আবারও বলছি, কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকেই আমরা একটি একক ভেক্টর পেয়ে যাব। সেটা কীরকম? ধরো এটা একটা ভেক্টর, ঠিক আছে, ধরো এটা একটা 3a ভেক্টর। ওকে, তাহলে এখানে এ ভেক্টরের কয়টা অংশ রয়েছে? এখানে যদি মান নেই আমরা, এটা কত হবে তাহলে? 3। তাহলে এই যে তিনটা ভাগে ভাগ করে দিলাম, তাহলে এটা একটা এ হ্যাট, এটা একটা এ ভেক্টর, এটা একটা এ ভেক্টর, এটা একটা এ ভেক্টর, আর টোটালটা হলো গিয়ে 3a ভেক্টর। ওকে, কিন্তু এই অংশটা কি? এই অংশটা হচ্ছে তার একক অংশ। ওকে, তাহলে এই অংশটা তার হচ্ছে একক অংশ, এই অংশটাকে আমরা বলবো তার একক ইউনিটারি অংশ, ইউনিটারি পার্ট। ওকে, তাহলে এই ইউনিটারি পার্টকে যদি আমরা এ হ্যাট দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এটা কিভাবে পাবো? তাহলে আমরা যেভাবে পাবো সেটা হচ্ছে এ হ্যাট, সাপোজ এটা এ ভেক্টর, প্রথমে আমরা ধরে নিলাম পুরোটা এ ভেক্টর এবং এর প্রতিটা ইউনিট এটাকে 3 ভাগে ভাগ করলাম, তার প্রতিটা অংশ হচ্ছে এ হ্যাট করে। তাহলে এ হ্যাট, এই যে এ হচ্ছে একক, মানে এর মানটা হচ্ছে 1 এবং এটাকে আমরা প্রকাশ করি হ্যাট দ্বারা। তাহলে এ হ্যাট ইকুয়াল টু হবে এই যে এ ভেক্টর, কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা, একটু আগে আমরা দেখিয়েছি এর মান আমরা কিভাবে লিখব, এই যে এ ভেক্টর মডুলাস দ্বারা সাধারণত আমরা এর ভেক্টরটাকে সূচিত করি। তাহলে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে প্রথমোক্ত ভেক্টরের দিকে, অবশ্যই এর দিক আছে, এর দিক কোন দিকে হবে? এর দিক হবে সেই প্রথমোক্ত ভেক্টরের দিকে, অর্থাৎ
প্রথমোক্ত ভেক্টরের দিকে আমরা একটি একক ভেক্টর পেয়ে যাব। ওকে, সাপোজ এর মান হচ্ছে কত, 3a হ্যাট। ওকে, অর্থাৎ 3টা a হ্যাট নিয়ে গঠিত। তাহলে এরকমভাবে আমরা যেটা করতে পারি, তাহলে a হ্যাট ইকুয়াল টু কী হবে, তাহলে a হ্যাট বা এর একক ভেক্টরটা আমরা কিভাবে পাবো, এর একক ভেক্টরটা, তাহলে ভেক্টরটা এর ভেক্টর হচ্ছে a হ্যাট ডিভাইডেড বাই এর মান দ্বারা ভাগ করো, এর মানটা কত হবে, এর মান অংশ হচ্ছে 3, তাহলে আমরা পেয়ে গেলাম a হ্যাট। ঠিক আছে, আমরা এইভাবে জিনিসটাকে চিন্তা করতে পারি, অর্থাৎ a ভেক্টরের মান হচ্ছে 3a হ্যাট এবং a ভেক্টরের ভেক্টরটা হচ্ছে 3a হ্যাট, হ্যাঁ, যেখানে প্রতিটা a হ্যাট নিয়ে গঠিত এটা, আর এর মানটা হচ্ছে a ভেক্টর মডুলাস, বা এই ক্ষেত্রে এর মানটা হচ্ছে 3, প্রতিটা ভাগের মান হচ্ছে 1 করে, তাহলে 3 ভাগের মান মোট হচ্ছে 3 আছে, তাহলে এই 3 দ্বারা ভাগ, মান দ্বারা ভাগ, তাহলে 3 কাটা আমরা পেয়ে গেলাম a হ্যাট, অর্থাৎ প্রথমত a ভেক্টরের দিকে একটি একক ভেক্টর। ওকে, তাহলে একক ভেক্টর অংশটা খুব ভালো করে পড়ে ফেলবা, এটা এক মার্কসের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রায়ই পরীক্ষায় আসে। এর পরের টপিকসে রয়েছে আয়ত একক ভেক্টর, যার ইংলিশ নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এর ডেফিনেশন হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর কল্পনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। ঠিক আছে, আমি আবার বলছি, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। ঠিক আছে, যেমন এই চিত্রে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, ত্রিমাত্রিক, যা 3টা অক্ষ রয়েছে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, 3টা অক্ষ রয়েছে। 3টা অক্ষ থাকলে এটাকে আমরা বলতে পারি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, তাহলে এই ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এখানে প্রতি ক্ষেত্রেই দেখানো হয়েছে ধনাত্মক পার্টগুলো, এক্সের ঋণাত্মক পার্ট এই যে বাম দিকে, ওয়াই ঋণাত্মক পার্ট এই যে নিচের দিকে, এবং জেড এর ঋণাত্মক পার্ট। আসলে জেড অক্ষটা আসলে কিভাবে হবে জানো, জেড অক্ষটা হবে এই বোর্ড বরাবর হয় এই উপরের দিকে, অথবা বোর্ড বরাবর একদম ভেতরের দিকে। আসলে আমাদের এই বোর্ডটা 2 ডাইমেনশনালে আসলে 3 ডাইমেনশনাল কোনো কিছু একে বোঝানো সম্ভব না। ঠিক আছে, এই যে দৈর্ঘ্য প্রস্থ যদি চিন্তা করো তাহলে এটা আমরা দেখাতে পারি, কিন্তু যদি উচ্চতার কথা চিন্তা করো এটা আর এখানে প্রকাশ করা সম্ভব হয় না। আসলে যে অক্ষটা হবে, আমি আবার বলছি, যে অক্ষটা হবে বোর্ড বরাবর বাইরের দিকে বা বোর্ড বরাবর ভেতরের দিকে। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন এই 3টি ধনাত্মক অক্ষ বরাবর 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়েছে, যেখানে এক্স অক্ষ বরাবর আই হ্যাট, ওয়াই অক্ষ বরাবর জে হ্যাট এবং জেড অক্ষ বরাবর কে হ্যাট, এই 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়েছে। ওকে, তাহলে এই 3টি একক ভেক্টরকে বলা হয় আয়ত একক ভেক্টর, অর্থাৎ আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, এই 3টিকে বলা হয় আয়ত একক ভেক্টর। এরপর আমাদের রয়েছে অবস্থান ভেক্টর, যার ইংলিশ নাম হচ্ছে পজিশন ভেক্টর। ওকে, এর ডেফিনেশন হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা যায় বা অবস্থান জানা যায় সেই ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর। যেমন আমরা এখানে আমাদের ব্যাখ্যার জন্য দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা, এখানে পি একটা বিন্দু যার মান হচ্ছে এক্স ওয়াই। ওকে, তার মানে এই পি বিন্দুতে এক্স বরাবর অংশ রয়েছে এক্স অংশ, এবং ওয়াই অক্ষ বরাবর অংশ রয়েছে এই ওয়াই অক্ষ। এবং আমরা একটু আগেই জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হয় হচ্ছে আই হ্যাট, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হয় জে হ্যাট। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা যদি এই পি এর অবস্থানটা নির্দেশ করতে চাই ও হতে, ওই যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা ওই বিন্দুর অবস্থান নির্দেশ করতে চাই, তাহলে আমরা এখান থেকে যুক্ত করব, ওপি যুক্ত করি। সাপোজ ধরি ওপি ইকুয়াল টু আর ভেক্টর, তাহলে সেই আর ভেক্টরটা কি হবে, আর ভেক্টরটা হবে হচ্ছে এই যে এক্স আই হ্যাট,
অর্থাৎ এক্স অক্ষ বরাবর যতটুকু যা যাবে সেই মানের সাথে আমরা এই একক ভেক্টরটা যুক্ত করে আমরা এক্স অক্ষ বরাবর ভেক্টরের অংশ পেয়ে গেলাম। এবং সেম টু সেম আমরা ওয়াই ভেক্টর ওয়াই অক্ষ বরাবর মানটুকু নিয়ে তার সাথে একক ভেক্টর গুণ করার মাধ্যমে আমরা ওয়াই ভেক্টর বরাবর তার ভেক্টর অংশটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবং এই দুটা ভেক্টর যোগ করেই কিন্তু আমরা এই অবস্থান ভেক্টর অর্থাৎ আর ভেক্টরটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আর ভেক্টর দেখলেই আমরা বুঝবো যে এই এক্স অক্ষ বরাবর এই এক্স অংশ আছে আর ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই অংশ আছে, এবং এক্স অক্ষ বরাবর এক্স অংশ এবং তার থেকে ওয়াই অংশ বরাবর ওয়াই অংশ গেলেই কিন্তু আমরা এই পি এর অবস্থানটা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এর মান আমরা কিভাবে বের করব? মান হচ্ছে মডুলাস দ্বারা সাধারণত আমরা মান বোঝাই, বা তাকে আমরা নর্মালিও লিখতে পারি মান বোঝানোর জন্য, ইকুয়াল টু ওই অক্ষদ্বয়ের অংশের বর্গের যোগফল। এই জিনিসটাকে আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লিখি, অর্থাৎ যদি আরও একটা অক্ষ যুক্ত করতাম অর্থাৎ জেড অক্ষ, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট, অর্থাৎ জেড অক্ষের অংশটাও যুক্ত হতো। এবং তার মান আমরা কিভাবে পেতাম? এই মডুলাস করলেই আমরা মান অংশটুকু পেয়ে যাই, অর্থাৎ এক্ষেত্রে আর দিক নেই। সো আর ভেক্টর ইকুয়াল টু রুট অফ বিভিন্ন অক্ষের অংশগুলোর মানের বর্গের যোগফল দ্বারা আমরা এর মানটা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ছি বিশেষ ভেক্টর সমূহ, এবং তোমাদেরকে শুরুতেই জানিয়েছি বিশেষ ভেক্টর প্রায় 16 থেকে 17 রকমের বিশেষ ভেক্টর রয়েছে। আমরা আসলে আজকের লেকচারটা এখানেই শেষ করব, অর্থাৎ 4 নাম্বার পর্যন্ত আলোচনা করলাম। আমরা আমাদের পরবর্তী লেকচারে বিশেষ ভেক্টরের 5 নাম্বার থেকে আবার আলোচনা শুরু করব। ঠিক আছে, তাহলে প্রিয় ছাত্ররা, তোমরা ক্লাস দেখো, মনোযোগ দিয়ে দেখো, আমরা আস্তে আস্তে আগাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। না বুঝলে তোমরা কমেন্টে প্রশ্ন করো, এবং তোমরা তোমাদের হোমওয়ার্ক সেকশনটা খেয়াল করবে। আমি হোমওয়ার্ক দিব, এই ক্লাসেরও হোমওয়ার্ক থাকবে, আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক সেকশনটা খেয়াল করবে কি হোমওয়ার্ক দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়মিত করে রাখবে, এবং কমেন্টসে ছবি তুলে কমেন্টসে জমা দেবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।